পরিস্থিতি যেটা কোভিড কালে। নমস্কার, শুভ সন্ধ্যা এবং সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা 22শে এপ্রিল রেড ভলেন্টিয়ার্স ডে হিসেবে চিহ্নিত করেছি এবং আজকের দিনে বিগত কয়েক দশকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে রেড ভলেন্টিয়ার্সদের তাৎপর্য উপলব্ধির মধ্যে আনতে হবে। কোভিড কালে আমরা দেখলাম যে সমাজ একটা সংকটের মধ্যে প্রবেশ করলো এবং এই চূড়ান্ত সংকটের আমরা দেখলাম যে সরকার কোভিডকে মোকাবিলা করতে গিয়ে ভারতবর্ষে বাস্তব যে অবস্থা তাকে মূল্যায়ন না করে যে বিধিগুলো পালন করার জন্যে পরামর্শ দিয়েছিল এবং সরকারিভাবে সেই বিধিগুলো কার্যকরী করার জন্য কঠোর মনোভাব গ্রহণ করেছিল, তাতে মানুষ সাংঘাতিক বিপদে পড়েছিল এবং এই বিপদের নানান রূপ ছিল, নানান চেহারা ছিল, নানান বাস্তবতা ছিল এবং এই বিপদগুলোকে মোকাবিলা করার জন্যে সমাজের একটা বড় অংশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা সক্রিয় হয়েছিলেন। সেই সক্রিয় হওয়ার মানুষের মধ্যে রেড ভলেন্টিয়ার্সরা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। কোভিডে আমরা দেখেছি যে যানবাহন বন্ধ হয়ে গেছে, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না। যেই নিষেধাজ্ঞার জন্য খেটে খাওয়া মানুষ বিশেষ করে তারা তাদের কর্মস্থলে আর যেতে পারল না, ফলে তাদের যে দিন আয় দিন খায় যে সংকট, সেটা একটা তীব্র আকার ধারণ করলো। স্বতঃস্ফূর্তভাবে রেড ভলেন্টিয়ার্সরা গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষে যেখানে যেখানে সুযোগ ছিল, তারা এই দিন আয় দিন খাই মানুষ তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্যে যে শ্রমজীবী ক্যান্টিনগুলো শুরু করলো এবং একাধিক শ্রমজীবী ক্যান্টিন এখনো চলছে এবং সেই অতীতের ইতিহাসকে স্মরণ করে গৌরবময় ভূমিকা পালন করছে। এই যে শ্রমজীবী ক্যান্টিন শুধুমাত্র মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম 2020 সালে যে যারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়েছিলেন তারা কোভিডকে জয় করে বাড়ি ফিরেছে। যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি ছিল না তারা কিন্তু কোভিডকে মোকাবিলা করে ফলে এই যে খাদ্য পৌঁছে দেওয়ার কাজ, সেটা শুধুমাত্র একটি সমাজ সেবামূলক কাজ হিসেবে সীমাবদ্ধ রইল তা নয়, সেটা কোভিডকে মোকাবিলা করার জন্য গরিব খেটে খাওয়া মানুষের কাছে একটা হাতিয়ার, একটা ওষুধ হিসেবে ভূমিকা পালন করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে যখন কোভিডের টিকাকরণের ফেলিয়ার রেটটা আমরা সমীক্ষায় আনলাম, তখন কোভিডের এই যে খাদ্যের ভূমিকা, সেই ভূমিকাটা ভ্যাকসিনকে কার্যকরী করার জন্য একটা বিরাট ভূমিকা রয়েছে। ফলে খাদ্য পৌঁছে দেওয়ার কাজ সেটা নিঃসন্দেহ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোভিডকে মোকাবিলা করতে এবং ভ্যাকসিন ফেলিয়ারকে কমানোর জন্য। এখানে সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে ত্রুটিটা ছিল, সরকারের যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা রেড ভলেন্টিয়াররা
অনেক জায়গা গোটা পশ্চিমবাংলায় তারা কিন্তু সেটা পূরণ করেছে। পাশাপাশি আমরা দেখলাম যে যানবাহন বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন রোজগার এবং খাদ্য সরবরাহ করার যে অর্থনৈতিক যে বাস্তবতা ছিল, তার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা এবং স্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেস করার ক্ষেত্রে এই যানবাহন বন্ধ হয়ে যাওয়ার একটা যে কোপটা ছিল, সেই কোপটা একটা বিরাটভাবে তার প্রভাব বিস্তার করলো। এখানে আমরা দেখলাম যে কোভিডকে ডায়াগনোস করার ক্ষেত্রে পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, টেম্পারেচার, এই তিনটে যেই ন্যূনতম এবং গুণগতভাবে গুরুত্বপূর্ণ কাজ, যার উপরে দাঁড়িয়ে কোভিড কে চিহ্নিত করা এবং কোভিড এর যে মারাত্মক দিক আছে তাকে যথেষ্ট সময়ে হচ্ছে তাকে সামনে নিয়ে এসে রুগীকে প্রাণ রক্ষা করার জন্য সঠিক পরামর্শ দেওয়া, এখানে রেড ভলেন্টিয়াররা গোটা পশ্চিমবাংলা এবং অন্যান্য জায়গাগুলো যেখানে আমাদের ক্ষমতা ছিল রেড ভলেন্টিয়ারদের, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে যেই রুগীরা হচ্ছে কোভিড ডায়াগনোস হয়ে গেছে, তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক সময়ে হচ্ছে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা, এবং সেই ব্যবস্থার মধ্যে শুধুমাত্র পরামর্শের মধ্যে সীমাবদ্ধ রইল না, গাড়ি ব্যবহার করা, অ্যাম্বুলেন্স জোগাড় করা, সবটাই হচ্ছে রেড ভলেন্টিয়াররা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পাশাপাশি যেই রুগীরা হচ্ছে হাসপাতাল থেকে বাড়ি ফেরত এসছে, তাদের কন্টিনিউয়াম অফ কেয়ার, চিকিৎসা শুধু হাসপাতালে শেষ হয়ে যায় না, রুগীর চিকিৎসা হাসপাতালে ডিসচার্জ সার্টিফিকেট পাওয়ার পরে তাদেরকে বাড়িতে ফিরে এসে তাদের চিকিৎসার কাজটা সম্পূর্ণ করতে হয়। সেখানে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ার্সরা বাড়িতে হচ্ছে অক্সিজেন পৌঁছে দেওয়া, বাড়িতে ওষুধপত্র পৌঁছে দেওয়া এখানে ভূমিকা পালন করেছে। আমরা জানি যে হাসপাতালে বেডের যা সংখ্যা, সেটা যখন কোভিড তার শিখরে আছে, ওয়েভের পিকে রয়েছে, তখন কুলোতে পারল না রুগীদেরকে নিয়ে, সেখানে একটা বড় অংশ রুগীরা বাড়িতে চিকিৎসিত হয়েছে এবং কোভিডের একমাত্র ওষুধ যেটা হচ্ছে ক্যাটেগরি 1 হিসেবে আমরা গণ্য করি, মানে যেই ওষুধটা 100%, 100% সে প্রমাণিত সেই রোগকে সাহায্য করার জন্য, নিরাময় করার জন্য ব্যবহার করা যায়, সেই ওষুধটা হলো অক্সিজেন। সেই অক্সিজেনের পৌঁছে দেওয়ার কাজ, সিলিন্ডার রিপ্লেনিশ করে দেওয়ার কাজ, যখন সিলিন্ডার সংখ্যা অপ্রতুল, কি করে সিলিন্ডার গুলো রোটেট করে রুগীদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেই রুগীর বাড়ি থেকে অক্সিজেন সেন্টার যেখানে সেই সিলিন্ডারকে রিফিল করা যায়, সেখান থেকে রিফিল করিয়ে আবার রুগীর বাড়িতে পৌঁছে দেওয়া, অক্লান্ত পরিশ্রম ওটা পশ্চিমবাংলা ধরে রেড ভলেন্টিয়ার্সরা করেছে। এর পাশাপাশি যারা নন কোভিড পেশেন্ট, তারাও কিন্তু সাংঘাতিকভাবে এই লকডাউন পিরিয়ড এবং কোভিডে যে আবহাওয়া তৈরি হয়েছিল তার মধ্যে তারা সাংঘাতিক বঞ্চনার সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি যে কোভিডের একটা হচ্ছে শব্দ যেটা প্রয়োগ করেছিল কেন্দ্র সরকার এবং সেটা প্রচলিত হয়েছিল, সোশ্যাল ডিস্টেন্সিং, যার বিরোধিতা রেড ভলেন্টিয়ার্সরা করেছিলেন, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং নয়। সেই সোশ্যাল ডিস্টেন্সিং শব্দ প্রয়োগ করার ফলে প্রতিবেশী পরিবারের লোকজন তারাও কিন্তু হচ্ছে একজন কোভিড রোগী অথবা একজন অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য সেই সাহস দিয়ে এগিয়ে আসার কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ চলে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়াররা তারা নিজস্ব সুরক্ষা করার ক্ষেত্রে যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল, সীমিত অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু রুগীর পাশে, রুগীর ঘরে, রুগীকে কোলে তুলে, রুগীকে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য চিকিৎসার যে প্রক্রিয়া আছে তার মধ্যে সাহায্য করেছে, তারা যেন সেই সাহায্যের সুযোগ পেতে পারে, লাভ করতে পারে। এই গোটা পরিবেশের মধ্যে রেড ভলেন্টিয়ার্সদের যে কাজ, তার মধ্যে একটা সাহসিকতার দিক গোটা পশ্চিমবাংলার মধ্যে মানুষের মনের মধ্যে দাগ কেটেছে
এবং সেটা ইতিহাস সেই কথাটা নথিভুক্ত করে রাখবে। দুঃখের সঙ্গে এটাও আমাদেরকে স্বীকার করতে হয় যে এই কাজ করতে গিয়ে একাধিক রেড ভলেন্টিয়ার্সরা কোভিডে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে আমরা হারিয়েছি। সেই সমস্ত রেড ভলেন্টিয়ার্সদের প্রতি সাহসের যে নিদর্শন তারা তৈরি করেছে তাকে সংগ্রামী অভিনন্দন জানানো উচিত এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে রেড ভলেন্টিয়ার্সরা তারা যখন তথ্য আসছে যে খাদ্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক এবং খাদ্যর মধ্যে শুধু প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হচ্ছে যেই ফ্যাটস গুলোর দিলে কিন্তু কাজ হবে না, পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস আর ভিটামিন লাগবে। আমরা দেখলাম গোটা পশ্চিম বাংলার মধ্যে রেড ভলেন্টিয়ার্সরা উদ্যোগ নিয়ে রোববার রোববার সবজি বাজার, কোনো কোনো জায়গা প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে হচ্ছে সবজি বাজার। তখন বাজারে হচ্ছে সবজির দাম হচ্ছে একেবারে মানে মূল্য বৃদ্ধির কারণের জন্য, ডিমান্ড সাপ্লাই সমস্যার জন্য একেবারে আকাশ ছোঁয়া। সেখানে দাঁড়িয়ে ন্যায্য মূল্যে যেন সবজি পাওয়া যায় এবং এই সবজির মধ্যে থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস এন্ড ভিটামিনস এর যে ভূমিকা আছে কোভিডকে মোকাবিলা করার জন্য, তাকে সমতুল্যভাবে একটা হচ্ছে খাবার মানুষ পেতে পারে, সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমরা জানি যে পিপলস রিলিফ কমিটি আর স্টুডেন্টস হেলথ হোম এর মেলবন্ধনের জন্য যখন টেলিমেডিসিনের কাজ একেবারে গোটা ভারতবর্ষের মধ্যে একটা নতুন জায়গা পৌঁছেছিল, সেই উদ্যোগ নিয়ে চিকিৎসকদের পরামর্শ, যেই মানুষরা হচ্ছে চিকিৎসকের কাছে পৌঁছতে পারছে না, হাসপাতালে পৌঁছতে পারছে না, তাদের টেলিফোন এবং টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ এবং চিকিৎসা করার হচ্ছে যে সুযোগ আছে, সেটা রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে সংগঠিত হয়েছিল এবং সফলভাবে 2020 এবং 2021 সালে মানুষকে পরিষেবা দিয়েছে। আমরা পাশাপাশি এই রেড ভলেন্টিয়ার্সদের মধ্যে একটা সাহসিকতা এবং হচ্ছে নতুনত্বর যে দিক আছে সেটা লক্ষ্য করতে পেরেছি। একেবারে হচ্ছে যুব যুবতীরা একেবারে নতুন, তাদের কোনো আগের অতীতের কোনো রাজনৈতিক ইতিহাস নেই, রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, সেইগুলো না থাকা সত্ত্বেও একমাত্র পরিস্থিতির যে বিবরণ আছে সেটাই এদেরকে সাহস যোগান দিয়েছে যে তারা মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের সংকটের মধ্যে গিয়ে একেবারে সংকটময় পরিস্থিতির মধ্যে সাহসের সঙ্গে মানুষের কাছে হাত বাড়িয়ে দেবে। এই রেড ভলেন্টিয়ার দিবসটা পালন করতে গিয়ে আমাদের কতগুলো জিনিস একেবারে স্মরণের করে রাখতে হবে। কি এক হচ্ছে রাষ্ট্র যা বিধিগুলো হচ্ছে মানুষকে বাধ্য করেছিল পালন করতে, তার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু ভাবনা চিন্তা করেনি। তার ফলে সমাজের একটা বড় অংশ মানুষ তারা বিপদে পড়েছিলেন এবং সেই বিপদের মধ্যে থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই কাজটা রেড ভলেন্টিয়ার্স গুলোকে উদ্বুদ্ধ করেছে গোটা পশ্চিম বাংলা এবং দেশের মধ্যে। এবং এই পরিস্থিতির জন্য রেড ভলেন্টিয়ার্সদের কাজকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখলাম যে রেড ভলেন্টিয়ার্সরা কোভিডকে মোকাবিলা করার জন্য তারা স্যানিটাইজার তৈরি করেছে, তারা মাস্ক তৈরি করেছে, তারা স্যানিটাইজার বিলি করেছে, তারা মাস্ক বিলি করেছে, তারা একাধিক জায়গা তারা কর্মশালা সংগঠিত করেছে, তারা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে কোভিডকে মোকাবিলা করার জন্য সহজ ভাষায় কি কি বিধিগুলো মানতে হবে তার হচ্ছে বিরাটভাবে তারা হচ্ছে সম্প্রসার করেছে এবং এর মধ্যে থেকে মানুষ কোভিডকে মোকাবিলা করার জন্য যে জ্ঞানটা অর্জন করেছে সেই জ্ঞান অর্জন করে কোভিডকে কিভাবে পরিবার থেকে দূরে রাখা যায় সেই পদ্ধতিগুলো হচ্ছে অবলম্বন করেছে। এই সবটা কাজ দু একজনের মাধ্যমে কিন্তু করা হয়নি, হাজার হাজার রেড ভলেন্টিয়ার্স গোটা পশ্চিম বাংলায় কাজ করেছে, শয়ে শয়ে হচ্ছে
শ্রমজীবী ক্যান্টিন এবং হচ্ছে শয়ে শয়ে হচ্ছে সবজি বাজার, শয়ে শয়ে লক্ষ লক্ষ হচ্ছে স্যানিটাইজার বিতরণ করা হয়েছে, লক্ষ লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে। ফলে কাজ এর ব্যাপ্তিটা একটা বিরাট বড় ব্যাপ্তি ছিল এবং সেই ব্যাপ্তির মধ্যে থেকে পশ্চিমবাংলার মানুষ তারা রেড ভলেন্টিয়ার্সদের কাজের স্পর্শ পেয়েছে এবং তারাও কিন্তু এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছে এবং সেই সাধুবাদের মধ্যে থেকে যে কনফিডেন্সটা এসছে, সেই দৃঢ় বিশ্বাস ওই কনফিডেন্স উপরে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ার্সদের কাজটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে অব্যাহত থাকবে এবং নতুন সংকট নতুন রূপে দাঁড়িয়ে তারা মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের হচ্ছে দৈনন্দিন জীবনে, সংকটময় জীবনে তারা একটা ভূমিকা পালন করবে। এই আশা রেখে এই প্রাথমিক আলোচনাটা দু চারটে কথা আপনাদের সামনে, এই সুযোগ যেটা কলকাতা জেলা রেড ভলেন্টিয়ার্সরা দিয়েছে তাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি কোনো প্রশ্ন উত্তর বিষয় থাকে সেগুলো উত্থাপন করতে পারে এবং আলোচনাটা এরপরে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। পৌলমী বলতে পারো। কানেকশনের কিছু অসুবিধা হচ্ছে, ফলে বলছি তো আমি, আজকে শুনতে রেড পাচ্ছ না আমি ভলেন্টিয়ার্স বলছি? দিবস। হ্যাঁ বলো। আচ্ছা, আমি বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। हेलो, হ্যাঁ बहुत বলো आप বলো। सुनाई दे रहा है? सुनाई दे रहा है? हाँ हाँ सुनाई दे रहा है, सुनाई दे रहा है, बोलो बोलो। हाँ विकास। हाँ हाँ, बोल रहे हैं आज रेड वॉलेंटियर्स दिवस हम लोग मना रहे हैं। तो इसके अवसर पर हम लोगों के विशिष्ट समाज सेवी डॉक्टर फुआद हलीम को देख रहे हैं कि हम लोग 8:30 बजे से ही आलोचना सभा शुरू किए थे। आज जिस प्रकार से पूरे देश में, पूरे विश्व में, कलकत्ता शहर राज्य में भी कोविड महामारी जिस प्रकार से छा गए थे, उस समय हम लोगों का रेड वॉलेंटियर जिस प्रकार से घर घर में पहुंच रहे थे, घर घर में पहुंच रहे थे, उस समय किसी का अगर दवाई का जरूरत होता था तो उस समय हम लोगों का रेड वॉलेंटियर घर घर में पहुंच रहे थे। जिस समय शिक्षा की सामग्री किसी के पास नहीं था, उस समय भी हम लोगों का रेड वॉलेंटियर घर घर में पहुंच रहे थे। हम लोग देखे हैं जिस प्रकार से रेड वॉलेंटियर्स अपने जीवन का बाजी रखकर इस कोरोना महामारी में जब घर से कोई नहीं निकल पा रहा था, उस समय रेड वॉलेंटियर लोग कलकत्ता जिला की पूरे कोने कोने में छा गए थे। हम लोग देखे हैं जो सरकार का काम था, जो केंद्र की सरकार और राज्य सरकार को निभाना चाहिए, वो हम लोगों का रेड वॉलेंटियर लोग ये निभाए हैं। हम लोग इसीलिए आज इस दिन को मना रहे थे। हम लोगों के बीच आज आप लोग जानते थे कि 50 रुपया का डॉक्टर जिस समय फुआद हलीम डायलिसिस कर रहे थे, जब अस्पताल में बेड नहीं मिल रहा था, रोगी का दवाई नहीं मिल रहा था, उस समय कोविड के समय में डॉक्टर फुआद हलीम किस प्रकार से काम किए थे। और हम लोगों का रेड वॉलेंटियर लोग भी जिस प्रकार से कोने कोने में छा गए थे कि किसी का अगर खाना की जरूरत होता था, रात 12 बजे अगर ऑक्सीजन का जरूरत होता था, तो रेड वॉलेंटियर लोग घर घर में पहुंच रहे थे। हम लोग चाहते हैं, हम लोग वार्ड वाइज कलकत्ता जिला में कॉन्टेक्ट नंबर दिए थे। हम लोग चाहते हैं किसी भी मुसीबत पड़े तो हम लोगों के साथ कांटेक्ट कर सकते हैं। हम लोगों के बीच फुआद हलीम को संग्रामी अभिनंदन, डीवाईएफआई कलकत्ता जिला कमेटी की ओर से संग्रामी अभिनंदन कर रहा हूं कि हम लोगों के बीच आज फुआद हलीम ये आलोचना किए हैं। हम लोगों के बीच कलकत्ता जिला की सेक्रेटरी
पौलोमी मजूमदार भी मौजूद है। अभी पौलोमी मजूमदार 2-3 बातें बोलेंगे। আজকে দিনে দাঁড়িয়ে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পার করে এলাম, এবং জানি না আগামী ভবিষ্যতে আবার কোভিড এর কোনো একটা ঢেউ আসছে বলে আবার সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়া হবে কিনা, কিন্তু এই যে সিচুয়েশনটা আমরা পেরিয়ে এলাম, এই সিচুয়েশনে আমাদের সকলেরই মানসিক যে পরিস্থিতি হয়েছিল, মেন্টাল যে সেটেলমেন্টটা গন্ডগোল হয়ে যাচ্ছিল, সেই অবস্থা থেকে উঠে আসার জন্য প্রকৃতভাবে কি করা উচিত, বা রেড ভলেন্টিয়ারদের সেক্ষেত্রে কি ভাবে মানুষের পাশে আরো অন্য নতুন উপায়ে গেলে তাদের মানসিক যে পরিস্থিতিটা, যেটা কিনা বিশেষ করে বাচ্চাদের মধ্যে আমরা দেখেছি ভীষণভাবে একটা ঘরে শুধু একটা কোণে বসে থাকার ব্যাপার, খুব জেদি হয়ে যাওয়া, খুব মানে, এবং শুধু বাচ্চা কেন, বাচ্চা বড় সবার মধ্যেই শুধু নিজের টুকুর বাদ দিয়ে বাকি চিন্তা ভাবনা, বাকি সামাজিক বিষয়ে ইনভলভমেন্টটা অনেকটাই কমে যাওয়া। তো সেক্ষেত্রে আমাদের রেড ভলেন্টিয়ারদের কি প্রক্রিয়া থাকবে তাদের কাজ পর্যন্ত পৌঁছানো এবং তাদের এই মানসিক পরিস্থিতি থেকে বার করে আনার? অসুবিধা হচ্ছে। শোনা গেছে? মানে এই পুরোটা শুনতে পারলাম না, শেষের দিকে একটু হয়েছে। আচ্ছা, না বলছি যে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য রেড ভলেন্টিয়ারদের নতুন কি উপায় থাকবে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর? তারা কিভাবে তাদেরকে নতুন আরেকটা পথ দেখাবে সুস্থ স্বাভাবিক, মানে মানসিক ভাবে তাদেরকে সুস্থ তৈরি করে দেওয়ার জন্য, সুস্থ করার ক্ষেত্রে? দুটো দিক আছে তুমি যে প্রশ্নটা উত্থাপন করেছো পল্লবী, সেটা হলো যে আমরা আমাদের যেহেতু আজকে লেনিনের জন্মদিনও আছে, ফলে যেটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন হচ্ছে গুণগত পরিবর্তন আনে। সেটা ভারত বা পৃথিবীব্যাপী মানব সমাজের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যা যে হারে বেড়েছে, মানে পরিমাণগতভাবে জনসংখ্যা বেড়েছে, তার একটা গুণগত যে পরিবর্তন হবে সেটা হলো যে আমাদের এমন কোভিড অথবা জুনোটিক ডিজিজ গুলো মানব সমাজকে মাঝে মধ্যে প্রভাবিত করবে। আগে হচ্ছে সময়সীমাটা বেশি ছিল, এখন যেটা আন্দাজ করছে সেটা ইউনাইটেড নেশনস বলছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অন্যান্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলো আছে, তারা বলছে এই কোভিড অথবা কোভিড লাইক সেই মারাত্মক দিক থাকতে পারে অথবা ক্ষুদ্র দিক থাকতে পারে, মোটামুটি বছর 15 অন্তর অন্তর হচ্ছে মানব সমাজকে প্রভাবিত করবে, যেহেতু মানব সমাজের জনসংখ্যাটা এত বেশি বেড়ে গেছে এবং মানুষ হচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে একে অপরের সঙ্গে একটা নিবিড় সম্পর্কের মধ্যে থাকছে এবং পশু এবং অন্যান্য প্রাণীর সঙ্গে আমাদের সম্পর্ক থাকছে। ফলে কোভিড এর মতন পরিস্থিতি তার হচ্ছে ব্যাপ্তি কম বেশি হতে পারে। আমরা আন্দাজে যেটা অনুমান করছি 15 বছর অন্তর অন্তর কিন্তু অভিজ্ঞতার মধ্যে চলে আসবে মানব সমাজে, একটা দিক হলো। দ্বিতীয় যেটা আছে, তুমি যে পয়েন্টটার লক্ষ্য বলছো যে এই কোভিড কালের মধ্যে যা সংকট ছিল, সেই সংকটের পরিচয় কিন্তু আজকেও পাওয়া যাচ্ছে। এই 2-2.5 বছর ধরে কোভিড যে পরিস্থিতি তৈরি করেছিল ঘরের মধ্যে এবং সমাজের মধ্যে, দুটোই কিন্তু তার পরিচয় এই কোভিড চলে যাওয়ার পরে অথবা ধীমাগতি হয়ে যাওয়ার পরে সেটা সম্পূর্ণ চলে যায়নি। এবং এখানে একটা বড় দিক রয়েছে হচ্ছে যে মানসিক দিক, সেই মানসিক দিকটা সঠিকভাবে একটা বিচ্ছিন্নবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আমরা দেখলাম যে কোভিডের সামগ্রিক সামাজিক অভিজ্ঞতা রয়েছে, যে আত্মীয় স্বজন, পরিবারের খুব কাছের লোকজন, বন্ধু বান্ধবরা যারা বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ায়নি, যে জায়গাটা হচ্ছে রেড ভলেন্টিয়ার্সরা পূরণ করেছে। কিন্তু এই যে অভিজ্ঞতা একটা পরিবারের মধ্যে, যে মানুষ মারা গেছে, তার দেহ হচ্ছে সৎকার করার জন্য অন্য কেউ সামনে চলে আসছে না, একজন খুবই গুরুতর ভাবে অসুস্থ, তাকে হচ্ছে পরিবার এবং পাড়া প্রতিবেশী যারা সাধারণভাবে বন্ধু হিসেবে যাদেরকে গণ্য করা হয়, তারাই এগিয়ে আসছে না তাকে হচ্ছে ওই মেডিকেল হেল্পের জন্য, সহযোগিতার জন্য নিয়ে যাওয়ার জন্য। এর কিন্তু একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্রভাব থাকবে
এবং সেখানে দাঁড়িয়ে শিশুদের যেমন হচ্ছে স্কুল ওরা যায়নি, স্কুল থেকে তারা হচ্ছে বঞ্চিত রয়েছে, স্কুলের মধ্যে যে একটা সামাজিক পরিবেশ তৈরি হয়, বন্ধু বান্ধবিতা এই সবটা নিয়ে তারা আলাদা রয়েছে, তাদেরকে রিইন্ট্রোডিউস করতে হবে, এই সবটাই হচ্ছে রেড ভলেন্টিয়ারদের কাছে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে তাদেরকে একটা ভূমিকা পালন করতে হবে। এখানে দাঁড়িয়ে এই যে একে অপরের পাশে দাঁড়ানো, সেই অভিজ্ঞতাটা হচ্ছে ফিরিয়ে আনতে হবে সমাজের মধ্যে, এবং সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, পাড়ার পাড়ার মধ্যে যে ব্রেকডাউন হয়েছে সোশ্যাল বন্ডসে, সামাজিক যে নিবিড় যে সম্পর্কগুলো, তার মধ্যে একটা চির পড়েছে, সেটাকে পূরণ করার ক্ষেত্রে কিন্তু রেড ভলেন্টিয়ার তাদের কাজের মধ্যে, তার মধ্যে থেকে একটা অভিজ্ঞতার দিক রয়েছে, এবং আসন্ন দিনে সেইগুলো হচ্ছে অ্যাড্রেস করতে হবে। শিশুদেরকে স্কুল ফিরিয়ে দেওয়ার যে কাজটা আছে সেটা কিন্তু একটা নোটিশের মাধ্যমে হবে না, যেটা সামগ্রিক মানসিকতা তৈরি করতে হবে। রেড ভলেন্টিয়ার্সকে সেই নিজস্ব ভাবে সে প্রস্তুত রাখতে হবে যে এই কাজগুলো করতে গিয়ে কি কি যে টেকনিক্যাল যে সোশ্যাল স্কিলস গুলো আছে, যে কাউন্সিলিং স্কিলস গুলো আছে, সমস্যা কোথায় আছে তাদেরকে আইডেন্টিফাই করা, এই স্কিলস গুলো অ্যাকোয়ার করতে হবে। যেমন হচ্ছে রেড ভলেন্টিয়ার্স পালস অক্সিমিটার কিভাবে দেখা যায়, কিভাবে টেম্পারেচার দেখা যায়, কিভাবে হচ্ছে সহজভাবে বাড়িতে হচ্ছে কোন রুগী খারাপ হতে পারে, সেই ট্রেনিং গুলো আমরা হচ্ছে গোটা পশ্চিমবাংলায় রেড ভলেন্টিয়ার্স গুলোকে দিয়েছিলাম। অক্সিজেন সিলিন্ডার কি করে চালাতে হয়, কত লিটার অক্সিজেন হচ্ছে যদি চিকিৎসক বলে দেয় সেই কিভাবে মাপা যায় মিটারে, এই সব স্কিলস গুলো আমাদের রেড ভলেন্টিয়ার্স গুলো অর্জন করেছিল। আমরা হচ্ছে তখন হচ্ছে রেড ভলেন্টিয়ার্সদেরকে পুষ্টির ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্যগুলো দিয়েছিলাম, যে কোন খাদ্য গ্রহণ করলে কোভিড এর জন্য শরীরকে প্রস্তুত রাখা যায় মোকাবিলা করার জন্য। এই সবটাই হচ্ছে রিওরিয়েন্ট করে রেড ভলেন্টিয়ার্সদেরকে নতুন করে হচ্ছে একটা স্কিল সেট গুলো হচ্ছে সময় উপযোগী ভাবে গ্রহণ করতে হবে। এই কোভিড পরের যেই কোভিড কালের প্রভাবের যে গতি রয়েছে তাকে কি করে হচ্ছে মোকাবিলা করা যায়। ফলে এটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে রেড ভলেন্টিয়ার্সদেরকে এগোতে হবে। कोविड हम लोग देखे थे कि कोविड के टाइम बेकार नौजवान और बेकार होते जा रहे हैं, लेकिन केंद्र की सरकार इसमें कुछ भूमिका निभाई नहीं। इसको सुधारने के लिए बेकार नौजवान जिस प्रकार से उस समय आत्महत्या करने के लिए बाध्य हो रहे थे, नौकरी नहीं था, दवाई का दाम 1 गुना से 3 गुना बढ़ रहे हैं, लेकिन आमदनी नहीं है और काम किसी का नहीं है, काम जा रहा है, बेकार और बेकार होते जा रहे हैं। इसे उस समय से निकलने के लिए फुआद दा क्या सुझाव है? देखो, सबसे पहला जो ये चीज समझना पड़ेगा कि हमारे समाज में ये कोविड काल में जो बेकार का जो संख्या बढ़े बढ़े हैं, उसके साथ में मुनाफा का भी परिमाण बढ़ा है। पिछले 2.5 सालों में जो बृहद पूंजी है वो अतिरिक्त मात्रा में मुनाफा बनाई है इस परिस्थिति को काम में लगा करके। तो एक तरफ जो गरीब आदमी है, जो मेहनत करने वाला आदमी है, उसको रोजगार करने का मौका नहीं मिला है, उसका पॉकेट खाली हुआ है। और दूसरे तरफ हमने देखा है सर्वबृहत जो पूंजीपति है वो लोग बड़े संख्या में मुनाफा परस्ती किए हैं और मुनाफा उठाए। तो ये परिस्थिति इस बात की आगाज करती है कि हमारे समाज में कोविड काल के वक्त में कोविड को केंद्र करके जो जो सरकारी व्यवस्था हुई थी, ये पूरा का पूरा गरीब आदमी तक नहीं पहुंच करके ये पूरा जो अर्थ का जो खर्च हुई थी ये पूरा पूंजीपतियों का खाता में चले गया है। और इसको अगर हमें मुकाबला करना है तो सबसे पहले हम लोग को इस बात की पुष्टि करना पड़ेगा कि काम करने का जो हक है वो काम करने का हक सरकार को अपने कंधा पर लेना पड़ेगा। इसके लिए जो मनरेगा प्रोग्राम है उसका विस्तार करना पड़ेगा।
जो डायरेक्ट कैश ट्रांसफर है 7,500 रुपया प्रति माह हर परिवार को जो आयकर के अंदर में नहीं है, आयकर भुक्त नहीं है, उनको देना पड़ेगा। और 10 केजी खाद्य सामग्री जो हिंदुस्तान के किसानों ने उत्पादन करके एफसीआई के गोडाउन में पड़े हुए हैं, वो हर एक व्यक्ति को बंटन करना पड़ेगा। ये व्यवस्था लेके शुरू करना पड़ेगा। दूसरी बात है कि चक्का को अगर घुमाना है अर्थनीति का, तो अगर आप चाहेंगे ऊपर से, माने जो वित्तीय संस्था है, जो पूंजीपति संस्था है, जो बड़े कल कारखाना के मालिक है, उनको अगर आप आर्थिक अगर सहायता करेंगे और सोचेंगे कि ऊपर से पैसा दे करके देश का चक्का फिर से घूमने लगेगा, तो इसका विपरीत आपको सोचना पड़ेगा। गरीब आदमी को जब आप 7,500 रुपया देंगे, तब वो पैसा लेके बाजार में जाकर के सामान खरीदेगा। अब बाजार में अगर सामान खरीदा जाएगा तो गोदाम से माल निकलेगा, यहाँ से दुकानों तक पहुंचने के लिए। गोदाम का माल खत्म होगा तब कारखाना में ऑर्डर जाएगा, कारखाना का चिमनी में आपका फिर से धुआं निकलेगा। और चिमनी से अगर धुआं निकला, धुआं निकालने के लिए जो मेहनत करने वाले लोग हैं, जो मेहनत कष्ट वाले हैं, वो बस, ट्राम, रिक्शा, ट्रेन में बैठ करके कारखाना तक जाएंगे, कारखाना के बाहर में होटल में खाएंगे, और इस तरीके से अर्थनीति का जो चक्का है वो फिर से घूमने लगेगा। इसलिए डायरेक्ट कैश ट्रांसफर का जो कॉन्सेप्ट है, वो कॉन्सेप्ट को केंद्र सरकार और तमाम बाकी सब सरकारों के द्वारा हमने कामगर करना पड़ेगा। तब जाकर के देश का जो है वो चक्का फिर से घूमेगा, नौकरी फिर बन पाएंगी, बाजार में खरीद फरोख्त चलेगा, और फिर से साधारण सार्वजनिक जनजीवन देश में वापस आएगी। अच्छा, हम लोग कोरोना महामारी के टाइम में देखे थे कि शॉपिंग मॉल खुल गए हैं, शराब का दुकान खुल गए हैं, लेकिन शिक्षा, स्कूल और कॉलेज उस समय बंद था। हम लोग जानते हैं कि अर्जुन सेन गुप्ता रिपोर्ट के अनुसार एक आदमी के पास 20 रुपया, लेकिन बोल रहे हैं कि गांव में, चाहे पुरुलिया हो चाहे बांकुड़ा हो, गांव के आदमी के पास एंड्रॉयड मोबाइल नहीं है। जियो का कनेक्शन लेने पर, कुछ कनेक्शन लेने पर 600 रुपया लग रहा है। उस समय बोल रहे हैं सरकार, हम लोग देखें सब कुछ खोल रहे हैं, लेकिन कोरोना के टाइम में स्कूल और कॉलेज बनता है, ऐसा क्यों हुआ? देखिए सर, पहले तो वैज्ञानिक रूप से, विज्ञान के दृष्टिकोण से ये जो कदम है, ये कदम सही नहीं थी कि आप पूरा जो लॉकडाउन है वो लॉकडाउन को आप इस्तेमाल करें, लेकिन लॉकडाउन को मुकाबला करने के लिए उसका जो व्यवस्था है वो व्यवस्था आप संपूर्ण न करें। ये ऐसे हो गया कि आपने लॉकडाउन का नोटिस जारी किया, माने आपने बंदूक तो तान लिया, लेकिन उस बंदूक में आपने गोली नहीं दिया। तो लॉकडाउन का मतलब ये है कि आप एक वायरस को, एक व्यक्ति जो संक्रमित है उसको, उसके संस्पर्श में कोई ना आए, और वो वायरस वो संक्रमित व्यक्ति से जो स्वस्थ है उसके पास नहीं पहुंचे। ये लॉकडाउन का मूल वैज्ञानिक भित्ति है। लेकिन आपको इसको कामगर करने के लिए पहला चीज जो करना चाहिए वो है कि जो आदमी अपना घर में बैठा है, चाहे वो बीमार हो चाहे वो स्वस्थ हो, उस तक आप खाद्य पहुंचाए। ये राष्ट्र की जिम्मेदारी थी। राष्ट्र ने इस जिम्मेदारी को पूरा नहीं किया, इसीलिए हमने देखा कि लॉकडाउन आपने जारी किया, लेकिन वो संपूर्ण रूप से सफल नहीं हो पाया। जिस लक्ष्य को आप पूरा करना चाह रहे थे वो लक्ष्य पूरा नहीं हुआ। दूसरी बात है, आपने बच्चों के स्कूल बंद कर दिए। बच्चों का स्कूल बंद करके आप समाज में जो श्रेणीगत या वर्ग विशेष जो व्यवस्था हमारी है उसको और तीव्र कर दिए, क्योंकि आपने तो स्कूल को बंद कर दिया, फिजिकल अटेंडेंस बंद कर दिया, लेकिन हमारे समाज में वर्ग विशेष कारण के लिए जो ऊपर वर्ग के लोग हैं, जिनके घर में लैपटॉप, इंटरनेट कनेक्शन, मोबाइल फोन, एंड्रॉइड फोन है, उन्हें, उनके बच्चों, उनके परिवार के बच्चों को जो शिक्षा का जो सुविधा है वो लेकिन कहीं भी रुका नहीं, क्योंकि जो बड़े बड़े स्कूल्स है वो ऑनलाइन जो टीचिंग है वो ऑनलाइन टीचिंग में कन्वर्ट हो गए।
जो सरकारी स्कूल थे, जो गरीब तबके के बच्चे जो स्कूल में जाते हैं, उनका जो फिजिकल एजुकेशन बंद हुआ, तो उनका पूरा ही संपूर्ण रूप से एजुकेशन या शिक्षा बंद हो गया। हमने देखा ना उनके पास एंड्रॉइड फोन है, ना लैपटॉप है, ना उनके पास इंटरनेट कनेक्शन है, ना उनके पास इलेक्ट्रिसिटी के कोई साधन है। तो ये सब चीज नहीं होने के कारण वो लोग संपूर्ण रूप से शिक्षा व्यवस्था से वो संपूर्ण रूप से करीब 2.5 साल से वंचित रहे हैं, और उन्हें वापस स्कूल की आदत लगाना एक बड़ा चैलेंज रहेगा। और ये चैलेंज रेड वॉलंटियर्स लोग को कबूल करना पड़ेगा, किस तरीके से 2.5 साल बाद फिर बच्चों को स्कूल के तरफ रुख किया जाए, उनको फिर स्कूल में बैठ करके जो शिक्षा प्रणाली के माध्यम जो शिक्षा उपलब्ध करने के जो तरीके हैं, उनको वापस उनकी आदत में उनको लाया जाए। ये बड़ी चैलेंज रहेगी रेड वॉलंटियर्स का। तो हमने देखा कि ये जो लॉकडाउन का जो विधि है, इसका जो असर है विभिन्न क्षेत्र में अलग अलग तरीके से रहा है। क्योंकि जैसे मैंने पहले कहा कि लॉकडाउन को आपने बंदूक जैसा तान लिया, लेकिन उस पर आप उसको सही तरीके से कामगर करने के लिए जो गोली आपको देनी थी, जिस एमुनेशन देने की जरूरत थी, वो सरकार ने नहीं लगाया, और वो बंदूक का रह गया, गोली नहीं पड़ा। ना कोविड का मुकाबला हम सही तरीके से कर पाए, और ना कोविड के इस लॉकडाउन के जो जो खराब जो पहलू है, उससे भी समाज को हम बचा नहीं पाए। तो ये एक दो मुखी वार हो गया हिंदुस्तान के आवाम के ऊपर में, विशेष करके जो गरीब तबके के लोग हैं। कि केंद्र की सरकार कभी नोटबंदी रात 12 बजे कर रहे हैं, कभी हम लोग देख रहे हैं कि काला कानून पास कर रहे हैं। और हम लोग देख रहे थे कि जब परिযায়ী श्रमिक শোনা घर आने যাচ্ছে? की হ্যালো कोशिश कर रहे हैं। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ফুয়াদ দা, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বলছি যে এই যে কোভিড সিচুয়েশনটা যখন থেকে শুরু হয়েছে এবং এই যে 2 বছর চলছে রানিং, এই সময় আমরা দেখলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স অসম্ভব বেড়ে গেছে, এবং যার ক্ষমতাটা একটু বেশি থাকছে বাড়িতে নিজেদের মধ্যে, মানে এমনকি ছেলে মাকে মেরেছে, এ ধরনের ঘটনা অনেক মায়েরা ফোন করেছেন, করে থানায় রিপোর্ট করেছেন। মানে এই ধরনের ঘটনাও ঘটেছে। মানে স্বামী স্ত্রীর ঘটনা তো আছেই, সেটা তো লাগাতার আছে, কিন্তু ছেলে মাকে মারছে এরকম ঘটনাও ঘটছে। তা এই যে মানসিক স্থিতিটা, এটা তো সম্পূর্ণভাবেই একটা যে ওয়ার্ক প্রেশার বেড়েছে, একটা আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছিল, সেইটার ওপরেই তো এটা মূলত হয়েছে। এবং ঘরে এক কোণে হয়ে যায়, যেটা আমি একটু আগে বলার সময় বলছিলাম। এই পরিস্থিতিটা থেকে কি আমরা একটু এগোতে পেরেছি না? এটা নিয়ে আমাদের আরো অনেকটাই চর্চার বিষয় থাকবে। দান্দিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা এটাকে দেখি, তাহলে এর মনোরোগ যারা বিশেষজ্ঞ আছে, তারা এই কোভিড পিরিয়ডের মধ্যে এই যে কনফাইন্ড স্পেসে যে কোহ্যাবিটেশন হয়েছে, এই কোহ্যাবিটেশন একসাথে থাকা দীর্ঘ মেয়াদের জন্য, তার হচ্ছে দুটো ফল হয়েছে। সুফলটা হচ্ছে খুবই ক্ষুদ্র হয়েছে, কিন্তু হয়েছে। অনেক সম্পর্ক যেগুলো হচ্ছে খুব খারাপ ছিল, এই সময়ের মধ্যে তারা কিন্তু রিপেয়ার করতে পেরেছে। এর অল্প হলেও আমরা উদাহরণ পেয়েছি যে এই সময়টা ওদের জন্য পজিটিভ এবং প্রোডাক্টিভ হয়েছে, যেহেতু অনেক সময় অন্যদের সঙ্গে আলাদা থেকে তারা নিজের মধ্যে সময় পেয়েছে, কথাবার্তা বলেছে, এবং এটা রিপেয়ার হয়েছে। এক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র অংশ। বড় অংশ তুমি যেটা বলেছো, যে সেখানে আমরা দেখেছি যে যে টেনশন আছে, যে স্ট্রেস আছে, তার একটা এসকালেশন হয়েছে। এবং এই এসকালেশনটা হলো যে বাইরের যে বিষয়গুলো রয়েছে, অথবা এক্সটার্নাল ফ্যাক্টরস, একটা অর্থনৈতিক সংকট, একটা হচ্ছে খাদ্য সংকট, একটা হচ্ছে যে যেই ইন্টারপার্সোনাল স্কিলস যেগুলো হচ্ছে আমাদের দেশের মধ্যে, যে সোশ্যাল স্কিলস গুলো আছে, খুব একটা ওয়েল ডেভেলপড হয় না আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে। ফলে সবটা মিলেই হচ্ছে এই যে বাইরের স্ট্রেস গুলোকে ইন্টারনালাইজ করার ক্ষেত্রে কনফাইন্ড স্পেসে আমাদের অ্যাভারেজ হচ্ছে ঘরের হচ্ছে যে মানে স্কোয়ার ফিট এরিয়া যদি আমি দেখি, তাহলে সেটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ন্যূনতম হচ্ছে বসবাস করার জন্য সুস্থ যেই ঘর থাকা উচিত, তার থেকে অনেক অনেক কম আছে। এখন এই কনফাইন্ড স্পেসের মধ্যে কেউ বাইরে যেতে পারছে না, তো খুব স্বল্প সময়ের জন্য বাইরে যাচ্ছে, আবার ফিরে এসে বাকি দিন এবং দিনের পর দিন একই সাথে কাটাতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা একটা ডিটোরিয়েশন অফ
রিলেশনস হয়েছে এবং ইন্টারপার্সোনাল রিলেশনস গুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিটোরিয়েট করেছে এবং আগের তুলনায় হচ্ছে কোভিড কালের পরে আমরা দেখছি এই ঘটনাগুলো সাংঘাতিকভাবে বেড়ে গেছে। তার প্রভাব যে কোভিড এর সময় সীমাবদ্ধ তা নয়, পোস্ট কোভিড পিরিয়ডে আমরা যেটা আছি সেখানেও কিন্তু তার প্রভাব এবং ছাপ রেখে যাচ্ছে এবং সাংঘাতিকভাবে সেগুলো বেড়েছে এবং নিঃসন্দেহ যখন খুব তীব্র আকার ধারণ করেছে আমরা দেখেছি সেটা মারপিটে রূপান্তরিত হয়েছে এবং ফিজিক্যাল ভায়োলেন্স, ভার্বাল ভায়োলেন্স সবটা নিয়ে কিন্তু এই ঘটনাগুলো বেড়েছে। এখানে দাঁড়িয়ে পুলিশ কেসও হয়েছে, সাইকিয়াট্রিস্টদের কাছে গেছে, কাউন্সিলরদের কাছে বহু লোকজন পৌঁছেছে। ফলে এই সব জিনিসগুলো বিষয়টা সামনে চলে আসছে। ফলে এখানেও দাঁড়িয়ে কিন্তু রেড ভলেন্টিয়ার্সদের একটা বিরাট ভূমিকার সুযোগ রয়েছে। যেমন আমরা জানি প্রফেশনালি যারা সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করে, কাউন্সিলর হিসেবে কাজ করে, তাদের সার্ভিসেস কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষগুলো কিন্তু পায় না। এখানে দাঁড়িয়ে কিন্তু রেড ভলেন্টিয়ার্সরা একটা যদি সঠিকভাবে এদের এই বিষয়গুলো চিহ্নিত করে তাদের নিজস্ব যদি স্কিল এনহ্যান্সমেন্ট করে তাহলে সেখানে একটা ইন্টারভেনশন করার কিন্তু একটা বিরাট স্কোপ রয়েছে। অন্যদিকে দেশের আইন কানুন ইত্যাদি রয়েছে যেখানে মানুষদেরকে প্রতিকার এবং এখান থেকে রিহাই দিতে পারে, কিন্তু ওই পথে কিন্তু একটা রিকনসিলিয়েশন হয় না। পরিবারকে রক্ষা করার মতন আমরা দেখি সেই প্রক্রিয়াটি কিন্তু আইন কানুনের মধ্যে পাওয়া যায় না। যখন একেবারে এন্ড স্টেজে পৌঁছে গেছে, মানে সম্পর্ক তো বিচ্ছেদ করার অথবা আলাদা করে দেওয়া অথবা শাস্তি দেওয়ার পর্যায়ে যখন পৌঁছে যায় তখন আইন কানুন, পুলিশ ব্যবস্থার একটা ভূমিকা আসে। এই বিষয়টা। ফলে এখানে কিন্তু রেড ভলেন্টিয়ার্সরা তারা যদি এই এরিয়াটাকে চিহ্নিত করে তাহলে সেই এরিয়াকে চিহ্নিত করে কিন্তু ইন্টারভিউ করতে পারে, সহযোগিতা করতে পারে, রিকনসিলিয়েশন করতে পারে, আবার মানুষকে একে অপরের সম্মান দিয়ে সম্পর্কের মধ্যে ফিরিয়ে এসে এবং জীবনের পথ চলার নতুন যে দিকটা রয়েছে সেটা গ্রহণ করতে পারে, সেরকম একটা ভূমিকা কিন্তু পালন করতে পারে। একদমই ঠিক, এটা এভাবেই এগোতে হবে, না হলে এবং রেড ভলেন্টিয়ারদের এই দায়িত্ব আমাদেরকেই নিয়ে নিতে হবে। ঠিক আছে, সমস্ত যারা দর্শক আছে তাদেরকে আমার আন্তরিক এবং সংগ্রামী অভিনন্দন এবং পৌর মেয়র বিকাশকে এই রেড ভলেন্টিয়ার দিবসকে স্মরণ করার জন্য আমাকে এখানে ডাকার জন্য আমার কৃতজ্ঞতা আমি দিচ্ছি এবং সবাই ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ ফুয়াদ্দা। ডিওয়াইএফআই কলকাতা জেলার তরফ থেকে আমার এবং বিকাশের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রক্তিম অভিনন্দন আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। বিকাশ কিছু বলবে? হ্যাঁ, আজকে আলোচনা সভা আমাদের এখানে আমরা শেষ করলাম।